সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের নতুন ভিডিওতে। আজ আমাদের আলোচ্য কারক। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ব্যাকরণের। কারক শব্দটি আমি দেখো লিখে রেখেছি বোর্ডে। কারক শব্দের ব্যুৎপত্তি প্রথমেই আমি পাশে ব্রাকেটে লিখেছি ক্রি ধাতু নখ প্রত্যয়। কোনো কোনো বইয়ে ক্রি ধাতু অক লেখা আছে, অসুবিধা নেই কিচ্ছু, দুটো যে কোনোটা লিখলেই তুমি নম্বর পাবে। এবার আমরা কারক কাকে বলে তোমরা জানো যদিও, আমি তাও একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত পদকেই বলা হয় কারক। পাণিনি বলে গিয়েছিলেন যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্বয় বা সম্পর্কযুক্ত পদই হলো কারক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কারক নির্ণয় করতে হলে ক্রিয়াপদের সঙ্গে একটা সম্পর্কের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কারক নির্ণয় করতে হলে আগে ক্রিয়াপদকে খুঁজে বার করতে হবে। এবারে আমরা দেখতে পাবো যে কারকের প্রকারভেদ। আমরা এখানে দেখো লেখা রয়েছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এই নিচে আরও দুটো লেখা রয়েছে, এই দুটো কারক নয়, একটা হলো সম্বন্ধ পদ এবং অন্যটি হচ্ছে সম্বোধন পদ। এই দুটো হলো অকারক পদ, এই দুটো কারক নয়। কেন নয় আমি একটু পরে বলছি। আগে বলি এই কারকগুলো সম্পর্কে, যে কর্তৃকারক আমরা কি করে চিনব। প্রথমেই একটু আগে বললাম যে ক্রিয়াপদকে আমরা খুঁজে বার করব। ক্রিয়াপদের কাছে আমরা যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হবে কর্তৃকারক। যেমন রাম স্কুলে যায়, এই বাক্যে যায় হচ্ছে ক্রিয়াপদ, তাকে আমি প্রশ্ন করছি কে স্কুলে যায়, উত্তর পাবো রাম, তাহলে রাম এখানে হবে কর্তৃকারক। এবার বহুবচন হলে সেক্ষেত্রে কারা দিয়ে প্রশ্ন করব। কর্মকারকের ক্ষেত্রে একই প্রসেস, অর্থাৎ ক্রিয়ার কাছে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে কর্মকারক। এইবার দেখো কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক উত্তর পাই, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা প্রাণীবাচক উত্তর পাই। তার মানে কর্ম কিন্তু মূলত দু প্রকার এখানে। একটা কি দিয়ে প্রশ্ন করে যে কর্মটা পাবো তাকে বলা হয় মুখ্য কর্ম, এবং কাকে দিয়ে প্রাণীবাচক যে কর্মটি আমরা খুঁজে পাবো সেটাকে বলা হয় গৌণ কর্ম। যাই হোক, দুটোই কর্মকারকের মধ্যেই পড়ে। যেমন মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, যদি বলি কি খাওয়াচ্ছেন, ভাত, ওটা মুখ্য কর্ম, কর্মকারক। কাকে খাওয়াচ্ছেন, ছেলেকে খাওয়াচ্ছেন, ওটাও কর্মকারক। করণকারক কিসের দ্বারা, কি দিয়ে, কি কারণে বা কেন, এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা কাকে প্রশ্ন করব, ক্রিয়াকে, যে উত্তর পাবো সেটা হবে করণকারক। যেমন কলম দিয়ে লিখি, কি দিয়ে লিখছি, কলম দিয়ে। এখানে খেয়াল করো, এই করণকারকের ক্ষেত্রে দ্বারা, দিয়া, কর্তৃক এই রকম অনুসর্গগুলো ব্যবহৃত হচ্ছে। তবে সব ক্ষেত্রে অনুসর্গ ব্যবহৃত হবেই এমন কোনো নিশ্চয়তা নেই, বিভক্তিও ব্যবহৃত হয়। আমি বিভক্তি এবং অনুসর্গের আলোচনা একটু পরে বলছি, এইগুলো আগে বলে নিচ্ছি। এরপরে বলছি নিমিত্তকারক। কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা যদি বোঝায় তাকে বলা হয় নিমিত্তকারক। এটা আগে সম্প্রদান কারক নামে পরিচিত ছিল। সংস্কৃত ব্যাকরণে সম্প্রদান কারক রয়েছে, যেটি আধুনিক ব্যাকরণে, আমাদের বাংলা ব্যাকরণে নিমিত্ত কারক নামে পরিচিত আছে। এবারে আছে অপাদান কারক। কোথা থেকে, কখন থেকে, কবে থেকে, এই সমস্ত দিয়ে যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে, তাহলে যে উত্তর পাবো সেটা হবে অপাদান কারক। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন থেকে, না সকাল থেকে, তাহলে এটা অপাদান কারক হচ্ছে। আমি বাড়ি থেকে বেরোলাম, কোথা থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি, এটাও অপাদান কারক হবে। এখানেও খেয়াল করো, থেকে, হইতে, চেয়ে, এই রকম অনুসর্গ অপাদান কারকে ব্যবহৃত হয়। আচ্ছা, এবারে অধিকরণ কারক। কোথায়, কখন, কবে, এগুলো দিয়ে যদি ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হবে অধিকরণ কারক। অর্থাৎ স্থান, কাল, পাত্র বোঝাতে হবে অধিকরণ কারকের ক্ষেত্রে। যেমন আমি কাল সকালে কলকাতায় যাব, কখন যাব, কাল সকালে, তাহলে আমরা একটা উত্তর পাচ্ছি, এটা হচ্ছে অধিকরণ কারক। কোথায় যাব, কলকাতায়, এটাও অধিকরণ কারক। তাহলে একই বাক্যে এখানে দুটো অধিকরণ কারক রয়েছে। তাহলে এই 6টা কারক আমরা যেটুকু সংক্ষিপ্তভাবে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। একটা জিনিস খেয়াল করো, করণ কারক, নিমিত্ত কারক এবং অপাদান কারক, এই তিনটে হলো অনুসর্গ প্রধান কারক। এইটা কিন্তু ভালো করে মনে রেখো, পরীক্ষায় এটা আসে যে অনুসর্গ প্রধান কারক দুটো কারকের নাম বলো, কিংবা একটা অনুসর্গ প্রধান কারকের নাম বলো। এমন তোমরা টেস্ট পেপার সলভ করতে গেলে এরকম একাধিক কোশ্চেন পাবে। এই তিনটে হলো অনুসর্গ প্রধান কারক, করণ কারক, নিমিত্ত কারক এবং অপাদান কারক। আর কর্তৃকারক, কর্মকারক এবং অধিকরণ কারক, এই তিনটে হচ্ছে
বিভক্তি প্রধান কারক। তা এইটা খেয়াল রেখো যে এইগুলো দিয়ে প্রশ্ন কিন্তু আসে। এবারে বলি এই দুটোর কথা। এই দুটো হচ্ছে অকারক, কারক নয়। কেন নয়? আমরা কারকের সংজ্ঞা পেয়েছিলাম ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কযুক্ত পদকেই বলা হয় কারক, কিন্তু সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে সেই পদটির কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই এই দুটোকে বলা হয় অকারক পদ। চিনব কি করে? সম্বন্ধ পদ চিনব যে সম্বন্ধ পদের সঙ্গে র কিংবা এর বিভক্তি যুক্ত হয়। তবে খেয়াল রাখতে হবে র কিংবা এর বিভক্তি যুক্ত হলেই সেটা সম্বন্ধ পদ নাও হতে পারে। যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে তবেই কিন্তু সম্বন্ধ পদ হবে। সম্বোধন পদের ক্ষেত্রে সম্বোধন মানে কাউকে কোনো কিছু বলে ডাকা বা সম্বোধন করা। যেমন ধরো, ও ভাই শুনে যাও, ও দিদি আপনার খোপায় কলম, মা গ্লাস জল দাও। তো এই যে বিভিন্ন আমি বাক্য, তিনটে বাক্য বললাম, বিভিন্ন সম্বোধন করলাম, একটা বললাম ও ভাই, একটাই বললাম ও দিদি, একটাই বললাম মা। এই যে কাউকে কোনো কিছু বলে ডাকা বা সম্বোধন করা, সেটাই হচ্ছে সম্বোধন পদ। তোমরা কিন্তু ভুল করেও সম্বন্ধ কারক কিংবা সম্বোধন কারক লিখতে যেও না, তাহলে কিন্তু ওটা ভুল হবে। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এটাই তোমরা লিখবে। তো এই যেটুকু আমরা আলোচনা করলাম, এখান থেকে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেতে পারি। কারক কাকে বলে, কারক শব্দের ব্যুৎপত্তি, তারপরে বিভক্তি প্রধান কারকের উদাহরণ দাও বা বিভক্তি প্রধান কারকের নাম লেখো, অনুসর্গ প্রধান কারকের নাম লেখো কিংবা তার উদাহরণ দাও, সম্বন্ধ পদ কাকে বলে অথবা সম্বন্ধ পদ সম্বোধন পদ এগুলি কারক নয় কেন, উল্টো করেও আসতে পারে অকারক পদ কাকে বলে। তাহলে এইটুকুর মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা পেলাম। এবারে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো তোমাদের। আমি এই কারক বোঝাতে গিয়ে দুটো কথা বলেছি, একটা হচ্ছে বিভক্তি এবং অনুসর্গ। এই দুটো কারকের সঙ্গে সম্পর্কিত, তাই এই দুটো সম্পর্কে আর একটু ধারণা তোমাদের থাকা দরকার। যে বিভক্তি কাকে বলে আমরা 6, 7, 8-এর ব্যাকরণে ওগুলো পড়েছি যদিও, তবুও আর একটু ভালো করে তোমাদের এগুলো স্টাডি করতে হবে। বিভক্তি হচ্ছে এমন কিছু অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যেগুলো ধাতু কিংবা শব্দের সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে এবং শব্দকে বা নামপদকে, নাম শব্দকে ক্রিয়াপদে ধাতুকে ক্রিয়াপদে এবং শব্দকে পদে পরিণত করে। তাহলে আমরা দু রকম বিভক্তি পাচ্ছি, একটা হচ্ছে ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে আর একটা শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। ধাতুর সঙ্গে যেটা যুক্ত হয় সেটাকে বলবো আমরা ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, শব্দের সঙ্গে যেটা যুক্ত হয় সেটা হলো শব্দ বিভক্তি। আচ্ছা, তাহলে বিভক্তির কাজ কি? শব্দ কিংবা ধাতুকে পদে পরিণত করা, এটাই হচ্ছে বিভক্তির প্রধান কাজ। এটাও কিন্তু প্রশ্ন আসে। অনুসর্গ কাকে বলবো? এই যে দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, এগুলো হচ্ছে অনুসর্গ। অনুসর্গ কাকে বলবো? যে অনুসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় যেগুলো নিজস্ব অর্থ আছে এবং যেগুলি কোনো পদের পরে স্বাধীনভাবে বসে সেই পদের সঙ্গে কারক সম্পর্ক নির্ণয় করে, এটা হলো বিভক্তি অনুসর্গ। তাহলে বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য, এটা কিন্তু পরীক্ষায় তোমরা ভেরি কমন কোশ্চেন, এটা কিন্তু বেশিরভাগ প্রশ্ন সেটে এটা থাকে। তাহলে আমরা কি লিখব যদি দুটো পার্থক্য লিখতে বলে প্রশ্নে? যে বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বিভক্তি সর্বদাই শব্দের পরে যুক্ত হয় বা স্বাধীনভাবে বসতে পারে না, কিন্তু অনুসর্গ শব্দের পরে স্বাধীনভাবে বসে। তো এই দুটো পার্থক্য তোমরা যদি মনে রাখো তাহলে খুব সহজেই এই প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো আপাতত এইটুকুই, পজ করো যদি পরে কতটা হয়েছে।